সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং যারা বেকার, উচ্চশিক্ষিত বেকার, চাকরির জন্য ভেগে বসছে, তারা আন্দোলন করতেছে। আন্দোলন কিন্তু অনেকদিন থেকে চলছে। ছাত্ররা তারা আন্দোলন করতেছে, গোটা বিরোধীরা, এবং কোনো ঘটনা দুর্ঘটনা কিছু ঘটে নাই। সম্প্রতি গত কয়েকদিন থেকে সরকারের মন্ত্রীরা ধমক দিচ্ছেন, পুলিশরা ধমক দিচ্ছেন, তাদেরকে আন্দোলনে সরে যেতে বলছেন এবং তারা বলতে চাচ্ছেন বল প্রয়োগ করবেন। এর মধ্যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ। একজন পুলিশ সিপাহী এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে, ফাইনাল ইয়ার স্টুডেন্টকে সে পিটিয়েছে। কত লজ্জার! রাষ্ট্র কি চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বলবো শুধু সরকারের যে চিন্তা ভাবনা, পুলিশের যে চিন্তা ভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি দাবি করি আমরা, যে কোনো ব্যক্তি তার সমর্থনে তার মৌলিক অধিকার, চাকরির অধিকার, কর্মের অধিকারে বক্তব্য রাখতে পারে, আন্দোলন করতে পারে এবং ঠান্ডা করবে, এটা কোনো সভ্য জাতির জন্য হইতে পারে না। তার মৌলিক অধিকার লঙ্ঘন করবেন, সেটা হইতে পারে না। আমি সরকারের মাননীয় মন্ত্রীদেরকে, আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিতে চাচ্ছেন, সেটা থেকে বিরত রাখুন এবং অতিরিক্ত বল প্রয়োগ করছেন সেটি বিরত রাখুন। মানবাধিকার, মৌলিক অধিকার লঙ্ঘন করবেন না। আর কোটা নিয়তের মধ্যে আপনারা জানেন অনেক কেলেঙ্কারি বের হয়েছে। কারণ মেয়েকে বিয়ে দিবে সেই জন্য চাকরি দিচ্ছে কোটায়। আর কোটা তো আমি কোর্টের আদেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। হাইকোর্ট তো বললো যে একদিকে কোটা বাতিল করলো, কোটার যে সার্কুলার বাতিল করলো, আবার বলে দিল যে সরকার চাইলেই কোটা বাড়াইতে পারে, কমাইতে পারে বা বিলুপ্ত করতে পারে। আমি এটা অস্পষ্ট, ছোট্ট একটা আদেশে যেটা বললেন, তো সরকারের কাছে তো ক্ষমতা নাকি, হাইকোর্ট বললেন। আবার অনাবল আপিলেশন স্ট্যাটাস দিয়েছেন, সেটা আপনারা দেখেছেন, সে বলতে চাচ্ছি না। শুধু কোটা সম্বন্ধে বলতে চাই, টোটাল 56% কোটা, অর্থাৎ মেধাবী না হলে আপনার সুযোগ আছে। আবার ড্রাইভার আবেদ আলী যেভাবে গত 25-26 বছরে দুর্নীতি করছে, প্রশ্নপত্র জাল করছে, ফাঁস করছে, বিসিএসে, তারও ধরেন 15% কোটা, তাহলে 56-15 71%। এরপরে আপনার ধরেন মেধাবী অনেকেই, তাদের পুলিশ রিপোর্ট দিতে হয়। পুলিশ রিপোর্টের সময় সেখানে পুলিশ বলছে যে এটা ওই পরিবারের সন্তান, এর জন্ম এখানে, মানে বৈনিকদেরকে দেওয়ার জন্য, সেখানে 15% কেটে দিচ্ছে মেধাবীদেরকে। তাহলে কত গেল? আরো 15 গেল নাকি? হ্যাঁ, 86। তারপর পিএসসির অফিসারদের কোটা দেখলাম যে মানে ডেপুটি ডাইরেক্টর কোটা আছে, এবং সদস্য যারা ছিল তারা কি করছে না করছে আমরা জানি না, তাদের ধরেন আরো 10% কোটা, 96%। আমার কাছে মনে হয় 4% মেধাবী আসছে না। এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে পড়বে। কারণ মেধাবীরা প্রশাসনে না আসলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটা বিশাল সংকটের সম্মুখীন হবে। কেউ যদি কিছু মনে না করেন, আমি বলবো এইরকম ভুলস্থুল আমরাও তো করতে পারি। কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে, এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারিনি। আমাকে অন্তত 3 জন ফোন করে বলল, দেখেন
ছাত্ররা ব্যারিকেড ভাঙছে, পুলিশ প্রচন্ড নির্যাতন করেছে কুমিল্লাতে, হামলা করেছে চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে, কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় জানবাজি লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারের দাবি নাই। ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি নাই। ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায়। এখানে তো রাশেদ বসে আছে, ওরা যখন আন্দোলন করেছিল তারা কি চেয়েছিল কোনো রাজনীতি ঢুকবে না, আমরা শুধু আমাদেরটাই করি? অথচ দেখে তারা কোটা আন্দোলন করে জেতার পরে নিজেরা রাজনৈতিক দল তো করেছে। তার মানে চিত্তের মধ্যে, নিজের বিবেকের মধ্যে, চিন্তার মধ্যে রাজনীতিটাই ছিল, কিন্তু মনে করেছে হয়তো কৌশলগত কারণে রাজনীতিকে ওরকম সামনে না আনলেই চলে। এই যে কোটার দাবি, সেটাও আমাদের দাবি আমার মধ্যে আসতে পারে, যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। সুধীমণ্ডলী, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের মনে করতে হবে আমাদের পেছনে 15টা বছর আছে। এই 15 বছরের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে তার মধ্যে সাফল্য কতখানি আর কতখানি সাফল্য নয়, সফল হতে পারিনি, তার একটা বিরাট গদ্য রচনা করা যাবে। কিন্তু আজ আপনি যে গদ্য রচনা করতে যাচ্ছেন তাকে সাফল্যের ইতিহাসই দেখাতে হবে। আর সেটা যদি দেখাতে হয় তাহলে আমি বলবো আমরা আবারও আবেগশূন্যভাবে, যেরকম করে ফুয়াদ বলল না, আমরা সবাই মিলে এই লড়াইটা করতে হবে। কারো কোনো রকম ভ্যানিটি নিয়ে, কাউকে কোনো রকম বড় বড় চিন্তা ভাবনা নিয়ে করলে চলবে না। আমি বলি এটা হতেই পারে, আবার সাকিকে দেখতে ইচ্ছে করে না, তো সাকি তার জায়গায় কাজ করবে। আমার সঙ্গে রাশেদের একেবারে বলে না, রাশেদ তার জায়গায় কাজ করবে, কিন্তু আমরা সবাই মিলে কাজ একটাই করব এবং সেই কাজটা হচ্ছে এই সরকারের পতন।
হচ্ছে। আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুডিস হবে, কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। আদালতের এখতিয়ার আদালত মহামান্য আদালতও সেটি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি, কিন্তু সরকারের অতি উৎসাহীরা এই আন্দোলনকে কর্ণপাত না করা এবং দাবিগুলোকে দায় আনার জন্য এই ধরনের বক্তব্য বারবার দিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা টকশোতেও এখানে এই ধরনের একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, জিনিসটাকে হেডলাইনে দেওয়া হচ্ছে বা এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে আমরা বিচার প্রক্রিয়া অধীন একটা বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমরা আন্দোলনকারীদের জায়গা থেকে বারবার এটি স্পষ্ট করছি। তো সে বিষয়ে সংবাদ কর্মী বা মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যেই ইস্যুতে দাবি করছি সেই ইস্যুকে আমলে নিয়ে যাতে সকল ধরনের আলোচনার আয়োজন আপনারা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিমকে সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক কর্মসূচি যেগুলো রয়েছে বর্জন করেছেন, আপনাদের সকল শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি। হচ্ছে নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। মিডিয়া মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে, হয়তো এটা আমাদের কমিউনিকেশনের ঘাটতির কারণে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী। আমরা স্পষ্ট করছি, পুনরাবৃত্ত করছি, আমরা রিএনস্টেট করছি, আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না। কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি সেটা হচ্ছে পোষ্য কোটা। এই পোষ্য কোটা বিরোধী। সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে ওদের যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ঢাকা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আগামীকাল আমরা হচ্ছে গণপদযাত্রায় অংশগ্রহণ করবো। সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই। যারা শর্টকাট ওয়ে করতে চায় তারা শর্টকাট রাজনীতি নিজেদের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে নিয়ে এসছে। এটি তাৎক্ষণিকভাবে কেউ জিজ্ঞেস করলে আমি বলে দিলাম যে এত % মানুষের কোটা দিতে হবে, অথচ সেই সংশ্লিষ্ট মানুষের কোনো মতামত আমরা গ্রহণ করিনি। এটি কোনো সুস্থ চিন্তা নয়। আমরা মনে করি যে সময় নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে যথাযথ উপায়ে এটির একটি প্রকৃষ্ট সমাধান তৈরি করা সম্ভব। তো এমন নয় যে ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আজকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি, কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করবো। যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক হারটি কিরকম হতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেই মতামত সংগ্রহ করব, সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য উপাত্ত আমরা তুলে ধরবো। সেটির আলোকে আমরা যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরবো এবং এর মধ্যে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে। সেটির পরেই কিন্তু একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত, একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত, একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং যতক্ষণ পর্যন্ত এটির একটি যৌক্তিক সুরাহা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে, আইনসঙ্গত উপায়ে তাদের যে লড়াই রয়েছে আমাদের, সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতিবিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে। সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে, তারাও নিয়মিত ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায়, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। সর্বশেষ দিনের আন্দোলনে ছাত্রদলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি, তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল একটি ভালো এক্সিট তৈরি করার,
শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল, আইনগত শাসনের প্রতি, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। এই Subscribe with share and like. Press the bell icon. Thank you.